মার্কিন সিনেটে যুদ্ধবিরোধী প্রস্তাব নাকচ, অধিকাংশ সিনেটর ইরানে অভিযানের পক্ষে। হামলা জোরদার করেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। শ্রীলঙ্কার উপকূলে ইরানি যুদ্ধজাহাজে সাবমেরিন হামলায় নিহত ৮৭, জবাব দিচ্ছে তেহরান। মধ্যপ্রাচ্য সহ ইউরোপে বাংলাদেশের কৃষিপণ্যের রপ্তানি বন্ধ। যুদ্ধের প্রভাবে বাংলাদেশে নতুন করে মূল্যস্ফীতির শঙ্কা। দল ক্ষমতায়, তাই সাংগঠনিক কর্মকাণ্ডে গতি কমেছে বিএনপির। এই স্থবিরতা সাময়িক বলছেন দলটির নেতারা। নতুন ইউনিফর্ম প্রত্যাখ্যান করেছেন ৯৬% বেশি পুলিশ সদস্য। ১৫০ কোটি টাকা খরচ করেছে অন্তর্বর্তী সরকার। ইরানে যুদ্ধবিরতি চান না মার্কিন সিনেটের অধিকাংশ সদস্য। ট্রাম্পের সামরিক পদক্ষেপ সীমিত করার প্রস্তাব নাকচ করে দিয়েছে সিনেট। এদিকে ইরানের রাজধানী তেহরানে নতুন করে বড় ধরনের বিমান হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। ইরানে সামরিক পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা সীমিত করার একটি প্রস্তাব মার্কিন সিনেটে নাকচ হয়ে গেছে। এর ফলে ইরানের বিরুদ্ধে আরও বড় সামরিক অভিযানের পথ ট্রাম্পের জন্য প্রশস্ত হলো। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে, তেহরানের সামরিক অবকাঠামো লক্ষ্য করে তাদের এই দ্বিতীয় দফার হামলার ঢেউ পরিচালিত হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরান জুড়ে অন্তত ৩৩টি বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এ তথ্য জানান। জবাবে ইরানও ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এদিকে উপসাগরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। কুয়েত উপকূলে একটি তেলবাহী ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য দীর্ঘমেয়াদী সামরিক অভিযান এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিশ্লেষকদের মতে, ওয়াশিংটন যদি তার সামরিক সম্পদ ও মনোযোগ এশিয়া থেকে সরিয়ে নেয়, তাহলে চীন ও উত্তর কোরিয়ার মতো শক্তির বিরুদ্ধে এশিয়ার মার্কিন মিত্রদের প্রতিরক্ষা দুর্বল হয়ে পড়তে পারে। বিশেষ করে তাইওয়ান, জাপান ও দক্ষিণ কোরিয়ায় এ নিয়ে বাড়ছে উদ্বেগ। পশ্চিম প্রশান্ত মহাসাগরে জাপানের ইয়োকোসুকা নৌঘাঁটিতে রক্ষণাবেক্ষণে রয়েছে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিমানবাহী রণতরী USS জর্জ ওয়াশিংটন। সামরিক বিশ্লেষকদের আশঙ্কা, মধ্যপ্রাচ্যে উত্তেজনা দীর্ঘস্থায়ী হলে এশিয়ায় মার্কিন নৌ উপস্থিতি কমে যেতে পারে। কয়েক মাস আগেই ওয়াশিংটন ইন্দো প্যাসিফিক অঞ্চলকে প্রধান কৌশলগত অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছিল, কিন্তু বাস্তব পরিস্থিতি ও বৈশ্বিক সংকট সেই কৌশলে পরিবর্তন আনতে পারে। তাইওয়ানের আশঙ্কা, যুক্তরাষ্ট্র অন্য কোনো অঞ্চলে ব্যস্ত থাকলে বেইজিং তাইওয়ানের ওপর চাপ ও সামরিক উপস্থিতি বাড়াতে পারে। আমরা আশা করি এই অভিযান দ্রুত ও সীমিত হবে, যাতে যুক্তরাষ্ট্র দ্রুত এশিয়ায় মনোযোগ ফিরিয়ে আনতে পারে। ইন্দো প্যাসিফিক অঞ্চলে তাদের উপস্থিতি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি জাপান সহ আমাদের মিত্রদের আত্মবিশ্বাস যোগায়। বিশ্ব রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে বড় প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র কি একই সাথে একাধিক ফ্রন্টে শক্ত অবস্থান ধরে রাখতে পারবে, নাকি মধ্যপ্রাচ্যের সংঘাত এশিয়ার নিরাপত্তা ভারসাম্যে নতুন অনিশ্চয়তা তৈরি করবে? জয় রায়, DBC নিউজ ডেস্ক। যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য সহ ইউরোপের বাজারে বাংলাদেশের শাকসবজি, ফল, ফুল সহ কৃষিপণ্যের রপ্তানি বন্ধ হয়ে গেছে। সমুদ্র ও আকাশ পথে স্থবির হয়ে গেছে মধ্যপ্রাচ্যের সঙ্গে বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্য। যুদ্ধের কারণে বিকল্প সমুদ্রপথে পণ্য পরিবহনে অতিরিক্ত সময় ও জাহাজ ভাড়া লাগছে, যার প্রভাবে দেশের বাজারে নতুন করে মূল্যস্ফীতির শঙ্কা দেখা দিয়েছে। বোমা পড়ছে মধ্যপ্রাচ্যে আর উত্তাপ ছড়াচ্ছে বাংলাদেশের কৃষকের ঘরে। যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যে বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানি কার্যত বন্ধ। ইউরোপেও যেতে পারছে না বাংলাদেশের শাকসবজি, ফলমূল। দু একটি বাদে মধ্যপ্রাচ্যে যাত্রীবাহী ও মালবাহী এয়ারক্রাফট চলাচল বন্ধ থাকায় কৃষিসহ জরুরি পণ্য রপ্তানি বন্ধ রয়েছে। কনসিকুয়েন্টলি ঢাকা থেকে যে সমস্ত এয়ারফ্রেট শিপমেন্টগুলো যায়, ওর অন্তত 60 to 70% আমরা যাই থ্রু মিডল ইস্ট রুট, এই সমস্ত ক্যারিয়ারগুলোর মাধ্যমে। সেক্ষেত্রে এগুলো সব এখন স্ট্যাগনেন্ট হয়ে আছে। আমাদের এয়ারলাইন্স হাবটা অলমোস্ট মিডল ইস্টে, সেটা আমাদেরকে কিন্তু অনেক বড় ধরনের ভোগান্তিতে ফেলবে।
তো এটা সুদূর প্রসারী একটা ইম্প্যাক্ট হবে কি আমাদের রেটগুলো অনেক বেড়ে যাবে। দুবাই, আবুধাবি, শারজাহ, তারপর হইলো কুয়েত এবং কাতার, এই 5টা জায়গায় এভারেজ 50 টন সবজি কিন্তু বাংলাদেশ থেকে দৈনিক এক্সপোর্ট হয়। এখন তো আর এক্সপোর্ট তো হচ্ছে না, যেহেতু এয়ারপোর্ট বন্ধ, এক্সপোর্ট তো বন্ধ হয়ে গেছে। এখন যে অর্ডারগুলো আসে এই অর্ডারগুলো সব আমরা ব্যাক করছি। আর যেগুলা বাগানে আছে এগুলো আর হারভেস্ট হচ্ছে না, এগুলো মাল বাগান থেকে উঠাচ্ছে না। এদিকে হুতি বিদ্রোহীদের ভয়ে আগে থেকে লোহিত সাগরে স্থবির পণ্য পরিবহন। এখন যুদ্ধের কারণে হরমুজ প্রণালী দিয়েও পণ্য পরিবহন বন্ধ। ফলে বাংলাদেশের পণ্য আমদানি ও রপ্তানি করতে অতিরিক্ত 6 থেকে 7 হাজার নটিক্যাল মাইল পথ পাড়ি দিয়ে আফ্রিকা ঘুরে যেতে হচ্ছে জাহাজগুলোকে। তাতে বাড়ছে ভাড়া ও উৎপাদন খরচ। ইতিমধ্যেই জ্বালানি সংকট কিন্তু তৈরি হওয়ার পথে। তো জ্বালানি সংকট হলে উৎপাদন ব্যাহত হবে। সেচ মৌসুম কিন্তু আসতেছে, সেখানে কৃষিকাজেও কিন্তু এটা একটা বিশাল ধাক্কা লাগবে। আবার আপনি দেখেন রেড সি এফেক্টেড, হরমুজ প্রণালী এফেক্টেড। ইউরোপ ডেস্টিনেশনের জাহাজগুলিকে ভারত মহাসাগর দিয়ে গিয়ে আটলান্টিক মহাসাগরে গিয়ে ওদিক দিয়ে বের হইতে হবে। গবেষকরা ধারণা করছেন দীর্ঘায়িত হবে এই যুদ্ধ। তাতে আন্তর্জাতিকভাবে বাড়বে পণ্যের দাম। তার ঢেউ আছড়ে পড়বে বাংলাদেশেও। গতি প্রকৃতি দেখে যেটা মনে হচ্ছে সেটা হলো যে ইরান একটা লম্বা সময়ের জন্য যুদ্ধ করার প্রস্তুতি নিয়ে তারপরে তারা কিন্তু এই রেসপন্স শুরু করেছে। এই অবস্থায় মধ্যপ্রাচ্যের অর্থনীতি থমকে আছে। বাংলাদেশের জন্য যেটা সবচেয়ে বড় সমস্যা, সেখানে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত, সেই দুটোই দেশই সবচেয়ে বেশি যায়। পোশাক সহ যে খাদ্যপণ্য সেগুলো যায়, এবং মূলত তেল এবং গ্যাস সেখান থেকে আমরা আমদানি করছি। এটা বন্ধ হয়ে থাকলে বিকল্পটা কি? বিকল্প আমাদের হাতে তেমন একটা নেই। গবেষকরা মনে করেন যুদ্ধ দীর্ঘায়িত হলে মন্দার কবলে পড়বে বিশ্ব। বিশ্ব অর্থনীতি এটা মন্দার পর্যায়ে চলে যেতে পারে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। সরকারে এসে উদ্বেলিত বিএনপি, কিন্তু সাংগঠনিক তৎপরতায় ভাটা পড়েছে দলটির। দলের একটি বড় অংশ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য হওয়ায় কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সাংগঠনিক কর্মকাণ্ডে কমেছে গতি। আগের মতো ভিড় নেই দলীয় কার্যালয়ে। নেতারা বলছেন সাংগঠনিক কার্যক্রমের এই স্থবিরতা সাময়িক। শিগগিরই পুরো দমে শুরু হবে দলীয় ও অঙ্গ সংগঠনের কার্যক্রম। আর বিশ্লেষকরা মনে করেন সাংগঠনিক ঘাটতি অব্যাহত থাকলে বিএনপি দুর্বল হয়ে পড়বে, যা নানা চ্যালেঞ্জে ফেলে দিতে পারে দলটিকে। সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ক্ষমতায় ফিরেছে বিএনপি। কিন্তু দলটির সামনে এখন নতুন বাস্তবতা। প্রশ্ন উঠেছে সরকার গঠনের পর বিএনপি ও সহযোগী সংগঠনের তৎপরতা নিয়ে। দলের ভ্যানগার্ড হিসেবে খ্যাত যুবদলের সাধারণ সম্পাদক এবং স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন এমপি। কেউ কেউ পেয়েছেন মন্ত্রিত্ব। সঙ্গত কারণেই সাংগঠনিক কর্মকাণ্ডে গতি কমার পাশাপাশি আটকে আছে সাংগঠনিক অনেক সিদ্ধান্তও। আগের মতো নেতাকর্মীদের পদচারণা ও ভিড় নেই গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয় এবং নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে। তবে নেতাদের দাবি সাংগঠনিক কর্মকাণ্ড এতটা নাজুক অবস্থায় পৌঁছায়নি, এমন পরিস্থিতি সাময়িক। বিএনপি ম্যান্ডেট পেয়েছে এবং আমরা সরকার গঠন করছি। একটু সামান্য কারণে হয়তোবা এটা দৃশ্যমান দেখা যাচ্ছে যে আমরা মনে কাজ করতেছি না এরকম মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা সাংগঠনিক কাঠামোর মধ্যে থাকতে চাই। সাংগঠনিক কোনো কর্মকাণ্ডে ভাটা পড়েছে আমি এটা মনে করি না, কারণ প্রতিদিনই যদি বাংলাদেশ বিভিন্ন এলাকা থেকে কোনো রকমের অভিযোগ আসে এবং সাংগঠনিক কোনো ব্যবস্থা নেওয়ার জন্য আমাদেরকে আবেদন করা হয়, আমরা কিন্তু নিচ্ছি। তারা বলছেন নতুন কমিটি গঠন এবং আংশিক কমিটি পূর্ণাঙ্গ করা সহ পূর্ণকালীন সাংগঠনিক নেতৃত্ব জোরদারে কাজ চলছে। সাংগঠনিক স্ট্রাকচারগুলো রয়েছে, এগুলো রিস্ট্রাকচারিংয়ের জন্য আমরা অনুমতি চাইব এবং আশা করি যে সাংগঠনিক যে ইউনিটগুলো রয়েছে এগুলো যেখানে মেয়াদ উত্তীর্ণ হয়েছে সেখানে আমরা নতুন কমিটি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমরা ওয়ার্ড কমিটি নিয়ে পুনর্গঠন করার চেষ্টা করতেছি। এদেরকে আবার সাথে বসে আলোচনা করার মাধ্যমে আমরা এদেরকে আবার সংগঠিত করতেছি এবং আমরা বিশ্বাস করি আগামী ঈদের পর আমরা দেখতে পাবেন যে বিএনপি সরকারে থাকলেও পাশাপাশি আমরা সাংগঠনিক কার্যক্রমে থাকবো ইনশাআল্লাহ। সরকারে থাকা মানেই সংগঠন শক্তিশালী এমনটা মনে করার কোনো কারণ নেই জানিয়ে বিশ্লেষকরা বলছেন এ ব্যাপারে বিএনপিকে এখনই সতর্ক হতে হবে। বিএনপি যেদিন ক্ষমতা গ্রহণ করেছে বাংলাদেশে, সেদিন থেকে তার মনে রাখতে হবে 2031 সালে কিন্তু তাকে আবার মাঠে নামতে হবে প্রতিনিধিদের জন্য। সেটার জন্য তার দল লাগবে এবং সরকারকে সফল হতে হবে। তার কিন্তু দুইটা চ্যালেঞ্জ। যারা বিরোধী দলে আছে তাদের একটা চ্যালেঞ্জ, তারা দলটাকে সংগঠিত রাখলেই হবে। আর যারা সরকারে আছে তাদের দুইটা চ্যালেঞ্জ, একটা হলো সরকারকে সফল রাখতে হবে, আবার অন্যদিকে
নিজের দলটাকেও ওয়েল নেটওয়ার্কের মধ্যে রাখতে হবে, টেকসই রাখতে হবে। এই দুইটা কাজ পাশাপাশি না করলে কিন্তু আওয়ামী লীগের যে বিপদ হয়েছে সেটাও কিন্তু সবার জন্য লেস হবে। সরকার এবং দল একাধারে দুই চ্যালেঞ্জ মোকাবেলায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকেই মূল ভূমিকায় যেতে হবে বলে মত এই বিশ্লেষকের। দলের দায়িত্বটা প্রধানমন্ত্রীকেও এক ধরনের চেক দেওয়া দরকার এবং খেয়াল রাখা দরকার। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকার প্রবর্তিত নতুন ইউনিফর্ম প্রত্যাখ্যান করেছেন ৯৬% বেশি পুলিশ সদস্য। আগের পোশাকেই ফিরতে চান তারা। পুলিশ বিতর্কিত এই অজুহাতে সরকার আগের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিলেও বিরোধিতা ছিল প্রবল। তবে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা এবং সাবেক ও বর্তমান পুলিশ কর্মকর্তাদের সিদ্ধান্তেই পোশাক পরিবর্তন করা হয়। বিশ্লেষকরা বলছেন, বিশাল টাকা ব্যয়ে পোশাক পরিবর্তন ব্যক্তি স্বার্থ আর অর্থের অপচয় ছাড়া কিছুই না। নতুন পোশাকে অস্বস্তি, পুরনো ইউনিফর্মে ফিরতে চান পুলিশ সদস্যরা। বিএনপি সরকার গঠনের এক সপ্তাহের মধ্যেই এই দাবি তোলে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। সংগঠনটির মতে বাহিনীর বেশিরভাগ সদস্যের পছন্দ নয় নতুন পোশাক। অত্যাধিক তাপমাত্রা এবং উচ্চ আর্দ্রতায় এই পোশাকে দায়িত্ব পালন করা কষ্টকর। এছাড়া ২-৩ বার ধোয়ার পরই নষ্ট হয়ে যায় রং। ক্রয় সংক্রান্ত নথিপত্র অনুযায়ী পুলিশের নতুন পোশাকে প্রবর্তনে খরচ হয়েছে প্রায় ১৫০ কোটি টাকা। পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন বলছে, বাহিনীর মতামত না নিয়েই নির্ধারণ করা হয় নতুন পোশাক। এতে গায়ের রং, আবহাওয়া ও অন্যান্য বিষয় বিবেচনা করা হয়নি। আর্থিক ক্ষতি হবে যদি আমার গায়ে যে পরিহিত পোশাকটি আছে এটি বাতিল করলে, কারণ এখনও ২ লক্ষাধিক পুলিশের যে ৬৪টি জেলায় কিন্তু কেউই নতুন পোশাকে যায় না, সবাই এই পুরাতন পোশাকই এখনও বিদ্যমান রয়েছেন। শুধু কিছু অংশ ঢাকায় নতুন পোশাকে গেছেন। এটা বরং আর্থিক ক্ষতির থেকে রক্ষা হবে যদি এই পুরাতন পোশাকে আমরা ফিরে যাই। সংগঠনটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আনিসুজ্জামান জানান, এই পোশাক সিকিউরিটি গার্ড ও অন্যান্য সংস্থার ইউনিফর্মের সঙ্গে মিল থাকায় তৈরি হচ্ছে বিভ্রান্তি। মাঠ পর্যায় থেকে একদম সর্বোচ্চ পর্যায়ে যে এই পোশাকটি আমাদের পুলিশের সাথে যায় না, কারণ এটির সাথে বিভিন্ন সংস্থা এবং বেসরকারি যে প্রতিষ্ঠানের নিরাপত্তারক্ষী তাদের সাথে হুবহু মিল থাকায় আমরা এটির বিরুদ্ধে আমরা বিরোধিতা করেছিলাম। আমাদেরকে উপেক্ষা করেই মতামত না নিয়ে এটি একতরফাভাবে চালু করা হয়। সমাজ ও অপরাধ বিশ্লেষক মনে করেন, পুলিশের পোশাক পরিবর্তনের প্রয়োজন ছিল না। সংস্কারের জন্য নাকি কাউকে আর্থিক সুবিধা দিতে এই পরিবর্তন, প্রশ্ন রাখেন তিনি। পুলিশের তার পরিবর্তিত পোশাক এবং তার রং নিয়ে পুলিশের যে মতামত, এটি স্পষ্ট প্রমাণ করে যে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্ত ছিল ব্যক্তি উদ্দেশ্য প্রণোদিত। তবে নতুন সিদ্ধান্ত কিংবা আগের সিদ্ধান্ত, এই দুই সিদ্ধান্তের ক্ষেত্রেই কিন্তু রাষ্ট্রের প্রচুর অর্থের অপচয় হয়েছে। সংশ্লিষ্টরা মনে করেন, পেশাদার পুলিশ বাহিনী গড়তে সবার আগে দরকার রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের নিশ্চয়তা। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। ইরি বড় মৌসুমের শুরুতেই সার সংকটে দিশেহারা গাইবান্ধার কৃষক। তাদের অভিযোগ, অতিরিক্ত দামে বিক্রির জন্য কৃত্রিম সংকট তৈরি করেছে ডিলার ও খুচরা সার ব্যবসায়ীরা। এতে উৎপাদন খরচ বাড়ায় লোকসানের শঙ্কায় কৃষক। যদিও কৃষি বিভাগ বলছে সারের কোনো সংকট নেই। চলছে বোরো আবাদের মৌসুম। গুরুত্বপূর্ণ এই সময়ে গাইবান্ধায় দেখা দিয়েছে সার সংকট। কৃষক বাধ্য হয়ে অতিরিক্ত দামে সার কিনছেন। 50 কেজির প্রতি বস্তা টিএসপি 100 থেকে 150 টাকা, ডিএপি 300 থেকে 350 টাকা, ইউরিয়া 150 থেকে 200 টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা কৃত্রিম সংকট দেখিয়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করছে। এমনকি দেয়া হচ্ছে না বিক্রয় রসিদ। আমরা হলে কৃষি লোক, যদি সার না পাই কেমন করে আবাদ করব? যে ডিলাররা সার থেকেই কয় নাই। আগেও ওই 1400 কিনছি, আজও ওই 1400 কিনতেছি। সরকার তো বলতেছে দাম কমে দিছে, কোটে কমে দিছে। সরকারি রেট হলো 1050 টাকা আছিল, এবার পাওয়া যায় না, ওই হিসেবে এবার 1500 টাকা বস্তাও কেনা পড়ছে। সারের দাম বেশি রাখার অভিযোগ অস্বীকার করেছেন ডিলার ও বিক্রেতারা। তখন আমাদের বরাদ্দ মাল আছে, আমরা ততক্ষণ কৃষকের দিয়ে সরকারি মূল্যে বিক্রি হচ্ছে। আমি সর্বোপরি জানি যে সারের সংকট নাই। খুচরা পর্যায়ে সার বিক্রি বন্ধ করার ফলে আজকে এই অবস্থাটা সৃষ্টি হয়েছে। না, ডিলার সিন্ডিকেট বলে কোনো কিছু নাই। সারের পর্যাপ্ত মজুদ থাকার পরও সংকট দেখিয়ে অতিরিক্ত দাম নিলে তাৎক্ষণিক ব্যবস্থার আশ্বাস কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। আমাদের এখানে পর্যাপ্ত সার মজুদ আছে, কৃষকদের সার পেতে কোনো ধরনের সমস্যা হচ্ছে না। যদি কোনো ধরনের সারের অধিক প্রাইস জনিত কারণে কেউ কোনো ডিলার কার্যক্রম করে থাকে, তাহলে আমরা তাৎক্ষণিক
সেটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। সারের ন্যায্য দাম নিশ্চিতে দ্রুত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি কৃষকদের। ডিবিসি নিউজ ডেস্ক। নানা সীমাবদ্ধতার মধ্যেও ঘুরে দাঁড়াচ্ছে দেশের দক্ষিণাঞ্চলের চিংড়ি রপ্তানি খাত। চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে চিংড়ি ও কাঁকড়া সহ সাদা মাছ রপ্তানি ও আয় আগের বছরের তুলনায় বেড়েছে। তবে চাহিদামতো চিংড়ি না পাওয়ায় রপ্তানি এখনও পুরোপুরি স্থিতিশীল হয়নি। দীর্ঘদিন নেতিবাচক ধারায় থাকার পর 2023-24 অর্থবছর থেকে দক্ষিণাঞ্চলের চিংড়ি ও কাঁকড়াসহ সাদা মাছ রপ্তানি খাতে ইতিবাচক পরিবর্তন এসেছে। মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 2025-26 অর্থবছরের প্রথম 6 মাসে দক্ষিণাঞ্চল থেকে চিংড়িসহ নানা রকম মাছ রপ্তানি হয়েছে 20,000 মেট্রিক টন। আয় হয়েছে 154 মিলিয়ন মার্কিন ডলার। 2024-25 অর্থবছরের একই সময়ে রপ্তানি হয়েছিল 18,000 মেট্রিক টন। এতে আয় হয়েছিল 142 মিলিয়ন মার্কিন ডলার। গত 6 মাসে বিগত অর্থবছরের একই সময়ের চেয়ে রপ্তানি বেড়েছে 2,000 মেট্রিক টন। তাতে বেশি আয় হয়েছে 12 মিলিয়ন মার্কিন ডলার। কিছু গলদা এবার একটু বেশি হয়েছে, গলদার প্রাইসটা আমরা ভালো পেয়েছি, যার কারণে আমরা ভ্যালুটাও বেশ ভালো পেয়েছি। বরফায়িত কিছু মাছ আছে, এই মাছগুলোর পরিমাণ বাড়ার কারণে আসলে টোটাল রপ্তানি আয়টা বেড়েছে। রপ্তানি ও আয় বাড়লেও চিংড়ি ও সাদা মাছের নিয়মিত সরবরাহ সংকটে ক্ষতির মুখে হিমায়িত মৎস্য শিল্প। আমাদের ফ্যাক্টরি আছে 130টা, তার মধ্যে এখন চালু আছে মাত্র 30 থেকে 40টা। এই 30-40টাই আমরা মাত্র 15%-16% কাঁচামাল পেয়ে থাকি, বাকিটা আমাদের গ্যাপ থাকে। প্রযুক্তি ব্যবহার করে আধানিবিড় পদ্ধতিতে চিংড়ি চাষকে উৎসাহিত করতে হবে, বানামি চিংড়িকে উৎসাহিত করতে হবে, সহজ শর্তে ঋণ দিতে হবে, কৃষকদেরকে দক্ষ করে গড়ে তুলতে হবে। আর রপ্তানিমুখী পণ্যের উৎপাদন বৃদ্ধির প্রয়োজনীয় ব্যবস্থা নেবে দাবি এই মৎস্য কর্মকর্তার। 7,500 চাষিকে ট্রেনিং প্রদান করা হয়েছে। তাদেরকে ঘেরের গভীরতা বাড়ানোর জন্য তাদেরকে উদ্বুদ্ধ করে গভীরতা বাড়ানো হয়েছে এবং তারা বায়োসিকিউরিটি যেটা সেটাও মেনটেন করে এবং নিয়মিত খাবার প্রিবায়োটিক প্রোবায়োটিক প্রয়োগ করছে। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের চিংড়ির চাহিদা রয়েছে ব্যাপক। উৎপাদন বৃদ্ধির প্রয়োজনীয় ব্যবস্থা নিলে দেশের চিংড়ি শিল্প আগের অবস্থায় ফিরবে, প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক। ভোলা সদরের ধনিয়া ইউনিয়নে একটি টিউবওয়েল চাপলেই বের হচ্ছে গ্যাস। মাটির নিচে বিপুল গ্যাস মজুদ থাকতে পারে ধারণা করছে স্থানীয়রা। গৃহস্থালির কাজে ব্যবহারের স্বপ্ন দেখছে এলাকাবাসী। বিষয়টি অনুসন্ধানের জন্য বাপেক্সকে জানিয়েছে উপজেলা প্রশাসন। ভোলা সদর উপজেলার মেঘনাপাড়ের বাসিন্দা জেবল হক মাঝি। তার বাড়ির উঠানে বসানো টিউবওয়েলে চাপ দিলেই পানির সাথে বেরোচ্ছে গ্যাস। জেবল মাঝি জানান 12 দিন আগে 60 ফুট প্লাস্টিক পাইপ বোরিং করে পানি উত্তোলনের চেষ্টা করা হয়, কিন্তু পানি না উঠে গ্যাস বের হওয়ার শব্দ আসতে থাকে। এ সময় টিউবওয়েলের মুখে আগুন ধরালে মুহূর্তে তা জ্বলে ওঠে। মানুষের গ্যাস আছে, এটা গ্যাসের ঘুনির ভিতরে পড়ছে। আমি পানি খাইতে না, আমাকে মহিলারা অন্য অন্য জায়গা যায়, ওই পানি লিগে গেলে দেয় খোরা। এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কারো ধারণা মাটির নিচে মজুদ রয়েছে বিপুল গ্যাস। ওর ভিতরে আগুন দিচ্ছে, আগুন দেওয়ার পরে মানে আগুনের মধ্যে ধোঁয়া ওড়ে, আর এখন এটা গন্ধ পাওয়া যায় গ্যাসের। ভবিষ্যতে যদি গ্যাস ওঠে তাহলে আমার দেশে গ্যাস চলবো, গ্যাস দিয়ে রান্না বাড়া করতে পারবো। গ্যাস যদি দেশের তখন পাওয়া যায় তাহলে তো দেশের লোকের জন্য উপকার হইব, ভালো হইব। এলাকার সবাই গ্যাস ব্যবহার করতে পারবে। আমরাও চাই যে আসলে গ্যাসটা উত্তোলন হোক। কি পরিমাণ গ্যাস মজুদ রয়েছে তা অনুসন্ধানে বাপেক্সকে জানিয়েছে ইউনো। বাপেক্সকে এটি অবহিত করব, পাশাপাশি এই ভোলার গ্যাস এটা সঠিকভাবে উত্তোলন করে যেন ভোলাবাসী পায়, পাশাপাশি দেশের আর্থিক এবং সামাজিক অন্যান্য কার্যক্রমে সহায়তা করতে পারে, সেজন্য আমরা সরকারের পক্ষে এটা সরকারের কাছে লিখব। বাপেক্সের হিসেবে দ্বীপ জেলা ভোলার শাহবাজপুর, ভোলা নর্থ ও ইলিশায় 2.4 ট্রিলিয়ন কিউবিক ফিট গ্যাসের মজুদ রয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক। 2019 সালে পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভায় বর্জ্য অপসারণের জন্য 261টি স্টেইনলেস স্টিল ডাস্টবিন স্থাপন করা হয়। তবে অনিয়ম আর অপরিকল্পিতভাবে স্থাপন ও সময়মতো ময়লা অপসারণ না করায় যত্রতত্র ছড়িয়ে পড়ছে আবর্জনা। ভোগান্তি বেড়েছে পৌরবাসীর, যদিও বর্জ্য অপসারণে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিচ্ছে কর্তৃপক্ষ।
লক্ষাধিক মানুষের বসবাস পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভায়। 1993 সালে প্রতিষ্ঠার পর থেকে পৌর শহরে বর্জ্য অপসারণের সুব্যবস্থা না থাকায় প্রতিদিন ময়লা আবর্জনা ফেলা হতো প্রবাহমান খাল কিংবা যত্রতত্র। তাই পৌরবাসীর সুবিধা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় 9টি ওয়ার্ডে 155টি সোলার স্ট্রিট লাইট ও 261টি ওয়েস্ট বিন বসানো হয়। পরিবেশ উন্নয়ন প্রকল্পের আওতায় এতে ব্যয় হয় প্রায় 3 কোটি টাকা। যদিও অনিয়ম আর অপরিকল্পনার জাতাকলে দুর্ভোগ কমেনি স্থানীয়দের। এখন আমরা চলাফেরা করি, গন্ধে আমরা অসহ্য, বমি আসে আমাদের, খুবই অবস্থা খারাপ। পৌরসভা কর্তৃক ময়লা নেয় না বিধায় মানুষ ডাস্টবিন খালে হালাইতে বাধ্য। অপরিকল্পিত একটা প্রকল্প, এই প্রকল্প দিয়ে জনগণের কষ্ট ছাড়া কোনো উপকার আসে না। অপরিকল্পিতভাবে ডাস্টবিন বসানোর পর সাধারণ মানুষ সেখানে ময়লা ফেলছে না, উল্টো সৃষ্টি হয়েছে প্রতিবন্ধকতা। যদিও কর্তৃপক্ষ বলছে বর্জ্য অপসারণে দ্রুতই নেওয়া হবে ব্যবস্থা। কিছু কিছু জায়গায় আমাদের যেসব জায়গায় ডাস্টবিনগুলো বসানোর পরে যে ডাস্টবিনগুলোতে ময়লা অনেকে হয়তো ফেলতেছে না, বা অনেক জায়গায় মানুষ প্রতিবন্ধকতা তৈরি করে রাখছে যে সেগুলো ফেলতে দেয় না, সেগুলোকে আমরা যাচাই করে আমরা যে জায়গায় প্রয়োজন আছে আমরা ওইখানে নিয়ে বসাবো। যত্রতত্র ময়লা আবর্জনা ফেলায় দূষিত হচ্ছে পরিবেশ, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে সমস্যা আরও প্রকট হতে পারে বলে মনে করছে সচেতন মহল। ডিবিসি নিউজ ডেস্ক। নওগাঁর বরেন্দ্র অঞ্চলের বাগানগুলো সেজেছে আমের মুকুলে। এরই মধ্যে গাছে আসতে শুরু করেছে গুটি আম। চাষিরা বলছেন আবহাওয়া অনুকূলে থাকায় গেল কয়েক বছরের তুলনায় মুকুল এসেছে দ্বিগুণ। সব ঠিকঠাক থাকলে ভালো ফলনের আশা করছেন তারা। নিরাপদ আম উৎপাদনে চাষিদের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। দৃষ্টির সীমানা জুড়ে সোনালী রঙে নজর কাটছে আমের মুকুল। সুবাসে ম করছে বাগান এলাকা। নওগাঁর সাপাহার, পোরশা, নিয়ামতপুর এবং পত্নীতলা উপজেলায় আম বাগানের সংখ্যা বেশি। চলতি মৌসুমে ভালো ফলনের আশায় পরিচর্যায় ব্যস্ত চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের আশা করছেন তারা। মুকুল ভালো আছে, মুকুল একটু বৃষ্টি হলে সবচেয়ে বেশি ভালো হয়। গতবার কাথানে বেশি লাভবান হওয়ার চিন্তা ভাবনা আছে, আশা আছে যে আমরা 2 টাকা বেশি পারবো। এই অঞ্চলের আম বাগান শুধু আমেই সীমাবদ্ধ নেই, বাগানের জমিতে চলছে সবজির চাষ। একই জমিতে মিলছে একাধিক ফসল, ফলে কৃষকের লাভ বাড়ছে, কমে যাচ্ছে খরচের চাপ। 10 বিঘা মাটিতে আমরা কাটিমন আম করেছি, প্লাস নিচে আমরা 3 প্রকার বা 4 প্রকারের সবজি আবাদ করেছি। নিরাপদ আম উৎপাদন, রপ্তানি এবং বাজারজাতকরণ চাষিদের জন্য বড় চ্যালেঞ্জ বলছেন কৃষি কর্মকর্তারা। এক্ষেত্রে আম উৎপাদনে তাদের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। সনাতন পদ্ধতিতে আম পরিবহন করি তখন তো অনেক ক্ষতি হয়ে থাকে, কিন্তু যদি আমরা আধুনিক পদ্ধতিতে আম পরিবহন করতে পারি, প্যাকিং হাউস থাকলে সেখানে আমরা ওই সুবিধাটা নিতে পারি এবং স্টোরেজটা করতে পারি যে কতদিনের জন্য আমার স্টোরেজ করা যাবে, আম কিসে যাবে, আম বিমানে যাবে না জাহাজে যাবে, সেই অনুযায়ী আমাকে স্টোরেজ করতে হবে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে জেলায় 31,410 হেক্টর জমিতে আম চাষ হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।